দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত হেলথ পয়েন্ট অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক, আমাদের আজকের বিষয় পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ল্যাব8 ফার্টিলিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডক্টর এম মোর্তায়েজ আমিন। চলুন আমরা তার কথা শুনি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি? জি, ভালো আছি। আমরা তো কথা বলবো একটা বিশেষ টপিক আজকে নিয়ে, যেটা পুরুষ বন্ধ্যাত্ব। তো প্রথমেই আমি একটু বলতে চাচ্ছি আপনাকে যে বন্ধ্যাত্ব বা বন্ধ্যা এই কথাটা আমরা শুনলেই ভাবি যেটা নারীর সমস্যা। পুরুষদের যে সমস্যা হতে পারে আমাদের কিন্তু মাথায় মনে আসতে চায় না, আমাদের সাধারণ জনগণের। তো আমরা তো কথা বলছি পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। তো এই জিনিসটাকে আপনারা কিভাবে সংজ্ঞায়িত করেন? বন্ধ্যাত্ব আমরা এখন শব্দটা অ্যাবসলিউট টার্ম হয়ে গেছে, কিন্তু বন্ধ্যাত্ব মানে হচ্ছে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমরা এখন ইউজ করি সাবফার্টিলিটি, মানে কোনো কারণে হচ্ছে না কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই সাবফার্টিলিটি এখন দেখা গেছে যে আগেও ছিল, বাট এখন বেড়েছে, প্রবাবলি ডিউ টু অনেক ইনভেস্টিগেশন বেরিয়েছে এখানে, মানে এখন সায়েন্স জানা যাচ্ছে, লোকজন জানছে, আসছে। এই জন্য দেখা গেছে যে প্রায় সমান সমান। আমার তো মনে হয় যে এখন বাংলাদেশে ছেলেদের কারণে বাচ্চা হচ্ছে না এইটা বেশি মেয়েদের চেয়ে। আর আমি যদি ইন্টারন্যাশনাল ফিগারটা দেই, সেটা হচ্ছে যে ধরেন প্রায় 45% কেসে ছেলেরা কোনো না কোনোভাবে ইনভলভ, আইদার অ্যাবসলিউটলি ছেলেদের কারণে, 30% কেসে শুধুমাত্র ছেলেদের কারণে বাচ্চা হচ্ছে না, আর হতেছে বাকি 12 থেকে 15% কেসে ছেলে মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই সমস্যা থাকে। আচ্ছা, সুতরাং ওইখানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু ছেলেদের সমস্যা। আচ্ছা, হ্যাঁ, তার মানে প্রায় 50% কেসে কিন্তু ছেলেদের সমস্যা থাকে। আচ্ছা, আমি এই বন্ধ্যাত্ব নিয়ে ডিটেলস একটু বলার আগে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে, যে অনেক সময় আমরা পেশেন্ট পাই যে হয়তোবা ওয়াইফটা আসছে, তার 3 বছর 4 বছর বা 7 বছর পার হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু সমস্ত ইনভেস্টিগেশন করে ফেলে, কিন্তু আমরা হাজব্যান্ডকে কোনো ইনভেস্টিগেশন করাতে পারি না। আপনি নিশ্চয়ই আপনার প্র্যাকটিস লাইফে এই সমস্যাটায় পড়েন। তো এই সমস্যাটা তো আমাদের দেশেই বেশি, নাকি বিদেশেও আছে এই সমস্যাটা? এটা বিদেশেও আছে। আমি ইংল্যান্ডে দেখেছি যে যারা ইনফার্টিলিটিতে বন্ধ্যাত্ব ভুগছে, প্রথমে ওয়াইফ আসছে, আইদার হাজবেন্ড তাকে পাঠাচ্ছে অথবা ওয়াইফ নিজেই আসছে। কিন্তু এখানে যেহেতু প্রায় 50-50 চান্স ছেলে অথবা মেয়ের সমস্যা, সুতরাং আমার মনে হয় যে এখন এটা রিকমেন্ডেশনও যে প্রথমে ছেলের পরীক্ষা করা, দ্যাট ইজ ভেরি ইজি। ধরেন একটা ছেলের পরীক্ষা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, দিস ইজ ভেরি ইজি এবং পয়সা কম লাগে। এবং আপনি যদি পান যে ছেলে কোনো সমস্যা নেই, তাহলে 50% কেসে আপনি কিন্তু বাদ দিতে পারলেন যে ছেলের সমস্যা নেই, দেন ইউ গো ফর ইনভেস্টিগেশন ফর ফিমেল পার্টনার্স। তো আমরা এটা যদি আগে করি তাহলে 50% কেসে কিন্তু সমাধানটা হয়ে যাচ্ছে, মানে আমি অ্যাটলিস্ট ট্রিটমেন্ট মডালিটিটা ঠিক করতে পারছি, এবং পেশেন্টের পয়সা কম লাগছে, দৌড়দৌড়ি কম হচ্ছে, এবং মেল ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিন্তু ইট টেকস টাইম, ইটস ভেরি ডিফিকাল্ট দেন দি ফিমেল ইনফার্টিলিটি ট্রিটমেন্ট। আচ্ছা, হ্যাঁ, সুতরাং প্রথমেই ছেলেদের যদি করে নেওয়া হয় সেটা তাহলে সবচেয়ে ভালো হয়। এটা কাপলের জন্য ভালো হয় এবং ডক্টরের জন্য ভালো হয়, কারণ আউটকাম যত ভালো হবে ডক্টরের সুনাম ভালো হবে, ডক্টরের নিজে স্যাটিসফ্যাকশনটাও ভালো হবে, বেশি হবে। আচ্ছা, তো পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো কি? মেইন সমস্যা হচ্ছে যে স্পার্মের সমস্যা। আইদার এটা কাউন্টে হতে পারে, কাউন্টটা যদি কম হয় নরমাল কত কম হলে আমরা ধরতে পারি যে এটা কম? ডাব্লিউএইচওর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রতি মিলিলিটারে 20 মিলিয়ন স্পার্ম থাকতে হবে, এবং এটার মধ্যে আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার মোটিলিটি এ গ্রেডে 25% থাকতে হবে, অথবা এ বি মিলিয়ে 50% থাকতে হবে মোটিলিটি। আচ্ছা, মানে মুভমেন্ট থাকতে হবে, মুভমেন্ট। হ্যাঁ, আর হচ্ছে মরফোলজি 30% অন্তত ভালো থাকতে হবে। হ্যাঁ, স্বাভাবিক থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। এইসব মিলিয়ে আপনি 20 মিলিয়ন পার মিলিলিটারে থাকতে হবে স্পার্ম, মিনিমাম লেভেল এটা। এছাড়াও আরও কিছু সমস্যা আছে আমি পাই, সেটা হচ্ছে যে ভিসকোসিটি বেশি। আপনি ধরেন প্রায় কমপ্লেন করে ছেলেরা
যে আমার সিমেন্ট পাতলা, দ্যাট ইজ কিন্তু গুড, কারণ ভিসকোসিটি যদি বেশি হয়, ঘন হয়, তাহলে সিমেন্ট স্পার্মকে সাপোর্ট দেয় ধরেন 30 মিনিটস 40 মিনিটস, এর বেশি সাপোর্ট দেয় না। আচ্ছা, এরপরে এটা ডিটোরিয়েটিং হতে থাকে, স্পার্মের জন্য খারাপ হতে থাকে। তো যদি ভিসকোসিটি বেশি হয় তাহলে এটা একটা ফ্যাক্টর, যে এটা স্পার্মের ফার্টিলিটি অ্যাবিলিটি কমিয়ে দেবে, মোটিলিটি কমিয়ে দেবে, এবং এটার আপনার মরফোলজি এফেক্ট করবে। প্লাস ভেজানাল পিএইচ আপনি জানেন যে অ্যাসিডিক, সেখানে যদি বেশি সময় থাকে এবং সিমেন্ট থেকে স্পার্ম যদি বেরিয়ে রিপ্রোডাক্টিভ ট্র্যাক দিয়ে যে আপনার জ্বরের মধ্যে যে টিউবে না আসতে পারে ওভামের কাছে, তাহলে তো আপনার ফার্টিলাইজেশনের কোশ্চেন আসে না। সুতরাং ভিসকোসিটি ইজ বিগ কোশ্চেন, ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার প্রোস্টেটে ইনফেকশন অথবা সেমিনাল ফিজিক্যালি ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রে ওইটার পুরো সেমিনাল ফ্লুইডের এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যায়, যেটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটার জন্য কিন্তু আপনার স্পার্ম এফেক্টেড হচ্ছে। আরেকটা বড় কারণ সেটা হচ্ছে যে আপনার স্মোকিং। স্মোকিংয়ে আপনি দেখা যাচ্ছে যে স্পার্মের কাউন্ট প্রায় 15% কমে যায় টোটাল। আচ্ছা, মোটিলিটি কমে যায় 23.4%, এরকম মোটিলিটি কমে যায়। এবং এখানে WBC হোয়াইট ব্লাড সেল বেড়ে যায় সেমিনাল ফ্লুইডে, সেখান থেকে রিঅ্যাক্টিভ অক্সিজেন বেরোয়, এক ধরনের কেমিক্যাল যেটা আপনার স্পার্মের জন্য ক্ষতি। স্পার্মের যে প্লাজমা মেমব্রেন থাকে, দ্যাট ইজ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটা খুব সহজেই এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস ধ্বংস করে দেয়। এখন সেমিনাল ফ্লুইডে কিন্তু এটার এগেনস্টে কাজ করার মতো কিছু কেমিক্যাল থাকে, কিন্তু খুব বেশি স্মোকিং যারা করে তাদের ওই ডিসমিউটেজ এই ধরনের এনজাইমগুলো কমে যায়, আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বেড়ে যায়, যার জন্য ডাবল ব্যাড ইফেক্ট হয়। আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে স্মোকিংটাও ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এছাড়া কি কোনো রোগ আছে, যেরকম অনেকে ডায়াবেটিস থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার তো ডায়াবেটিস আছে, আমার কোনো সমস্যা হবে কিনা, সেটা কি স্পার্মে কোনো ক্ষতি করতে পারে? সেটা ডাইরেক্টলি ক্ষতি করে না, সেটা সেক্সের প্রবলেম হতে পারে, সেটার জন্য ডাইরেক্টলি ডায়াবেটিস তেমন ক্ষতি করে না। আচ্ছা, এছাড়া আর কোনো অসুখ আছে বা এনভায়রনমেন্টের কারণ আছে যে ক্ষেত্রে একটা ছেলের বন্ধ্যত্ব ডেভেলপ করতে পারে? হ্যাঁ, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট কজ একটা স্মোকিং হতে পারে। স্মোকিং এ অনেকে দেখা যায় যে অনেক হিটে কাজ করে। সেটা কি কোনো ক্ষতি? যেমন গ্লাস ফ্যাক্টরিতে, ওয়েল্ডিং ফ্যাক্টরিতে আমি দেখেছি যে সৌদি আরবে, মিডল ইস্টে অনেক পেশেন্ট আসে যারা খুব গরমে কাজ করে, ওয়েল্ডিং ফ্যাক্টরিতে কাজ করছে, সেখানে আপনার তাদের স্পার্মাটোজেনেসিসের সমস্যা হয়। আচ্ছা, মানে অতিরিক্ত হিটটা তাহলে আপনি বলছেন যে হ্যাঁ, খুব সেনসিটিভ। স্পার্মাটোজেনেসিস পুরো প্রসেসটাই হিট সেনসিটিভ, যার জন্য আপনার ধরেন শীতকালে দেখা যাবে যে টেস্টিকুলার যে কাভারিংটা থাকে সেটা শীতকালে কিন্তু কুচকে মোটা, মানে এটার ইন্টারনাল হিটটাকে মেইনটেইন করে। আচ্ছা, তো অনেকগুলোই আমরা যেটা আপনার কাছ থেকে শুনলাম কারণও আছে, এবং কিছু কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণেও স্পার্মের এটা খারাপ হতে পারে। ওষুধ আছে কিছু। কি রকম ওষুধ ক্ষতি করতে পারে? যেমন ইরাথ্রোমাইসিন আছে, স্পাইনোল্যাকটোন আছে, তারপরে হচ্ছে আপনার সালফাসালাজিন, গাউটের জন্য অনেকে, আর্থাইটিসের জন্য সালফাসালাজিন খাচ্ছে, মেথোট্রেক্সেট খাচ্ছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে, এগুলো কিন্তু ক্ষতি করতে পারে। আচ্ছা, আরো শুনবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, একটা বিরতিতে যাচ্ছি, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত হেলথ পয়েন্ট অনুষ্ঠান থেকে। আমরা শুনছিলাম ডক্টর মোর্তায়েজ আমিনের কাছ থেকে পুরুষ বন্ধ্যত্ব নিয়ে। চলুন ফিরে যাই প্রসঙ্গে। বিরতির আগে আমরা বেশ কিছু ফ্যাক্টরের কথা শুনেছি আপনার কাছে, যে এরকম স্মোকিং বা এনভায়রনমেন্টাল কিছু হিট বেশি থাকলে এগুলো স্পার্ম প্রোডাকশনের জন্য বা স্পার্মের কোয়ালিটির জন্য খারাপ। তো আমরা তো অনেক সময় অনেক রিপোর্ট পাই সেমেন অ্যানালাইসিসের, অনেক সময় লেখা থাকে অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোজুস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া। তো
এই ডেফিনিশনগুলো আমাদের তো দর্শক শ্রোতা জানেন না, হ্যাঁ। এগুলোর মানেগুলো বলেন এবং এগুলো হলে কি করণীয় একটা একটা করে আমরা শুনি আপনার কাছ থেকে। অলিগো হচ্ছে যদি 20 মিলিয়ন পার মিলিলিটারের কম থাকে স্পার্মের আচ্ছা। কাউন্ট, সেটাকে আমরা বলবো অলিগো। আর অ্যাস্থেনো হচ্ছে যে মোটিলিটি প্রবলেম, মানে স্পামটা মুভ করছে না। মুভ করার চলার শক্তি। স্পাম কিন্তু দৌড়ায় আর কি। তো সেটা যদি আপনার এ গ্রেডের 25%-এর নিচে হয়, অথবা এ আর বি গ্রেড মিলে যদি 50%-এর নিচে হয়, তাহলে আমরা বলবো অ্যাস্থেনো। আর টেরাটোজুইস্পার্মিয়া সেটা হচ্ছে যে আপনার যদি গঠনে কোনো সমস্যা থাকে, 30% আমরা বলি যে 30% মিনিমাম থাকতে হবে ভালো গঠনে, নর্মাল মরফোলজি। তো সেটার নিচে 30%-এর নিচে যদি থাকে আমরা সেটাকে বলবো টেরাটো। আর 3টা মিলিয়েও থাকতে পারে, অলিগো, টেরাটোজুইস্পার্মিয়া, এরকম আর কি। আরও কিছু প্রবলেম আমি প্রায় পাই, সেটা হচ্ছে যে হরমোনাল কারণে কম থাকে স্পার্মের কাউন্ট। সেটা আমরা হাইপোগোনাডিজম বলি। আরও কিছু আছে, যেমন অ্যাজিওস্পার্মের কিছু কজ আছে, যেগুলো যেমন ম্যাচুরেশন অ্যারেস্ট। হ্যাঁ, আপনার স্পার্মের যে আদি সেল আছে ওটা থেকে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে পূর্ণাঙ্গ স্পার্ম তৈরি হয়। তো সেটা এক পর্যায়ে থেমে যায় ডেভেলপমেন্ট স্টেজে, সেটা ম্যাচুরেশন অ্যারেস্ট। আরেকটা হচ্ছে যে কোনো আদি সেল থাকে না, স্পার্মাটোগোনিয়াম থাকে না, অন্য সব থাকে। সেখানে আমরা কিন্তু অ্যাজিওস্পার্মিয়া পাই, মানে কোনো স্পার্ম পাওয়া যায় না। তো এগুলি ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। আচ্ছা, তো অলিগোস্পার্মিয়া নিয়ে একটুখানি আপনারা জেনে নেই যে হয়তোবা দেখা গেল যে ফিমেল পার্টনারের সবকিছুই ঠিক আছে, তার প্রতিটা টেস্টই ভালো আছে, কিন্তু মেইলের অলিগোস্পার্মিয়া, যেটা আপনি বলছেন স্পার্ম কাউন্ট কম, সেক্ষেত্রে আপনারা এটা কিভাবে ট্রিট করে থাকেন? আচ্ছা, সেটা ডিপেন্ড করে যে এটা আন্ডারলাইন কজটা কি। হ্যাঁ, এটা কি কারণে হচ্ছে। যদি আপনার হরমোনাল কারণে হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করা কিন্তু ইজি, রিলেটিভলি ইজি। হ্যাঁ, যেটা পিটুইটারি থেকে আসে আমাদের, এসে গোনাডোট্রপিন, FSH, LH বলি আমরা, সেটার মাধ্যমে আপনার সেটার ইনফ্লুয়েন্সে স্পার্মাটোজেনেসিসটা প্রসেসটা চলে। তো সেখানে যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমরা বাইরে থেকে ওষুধ দিয়ে, আইদার ইনজেকশন দিয়ে এটা করা যায়। ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন দিয়ে। আর যদি এটা ইনজেকশন একটু এক্সপেন্সিভ, আমরা অনেক সময় ট্রাই করি যে ক্লোমিফেন দিয়ে ট্রাই করি, অনেক সময় লেট্রোজোল, অ্যারোমাটেজ ইনহিবিটর লেট্রোজোল, এরকম ওষুধ দিয়েও ট্রাই করা হয়, যাতে করে FSH, LH লেভেলটা বাড়ে। আচ্ছা, তো ওষুধ দিলে সাধারণত কতদিন পর্যন্ত এরকম রোগীকে ওষুধ দিয়ে থাকেন? কমপক্ষে 3 মাস, কারণ একটা স্পার্ম তৈরি হয়ে ম্যাচিউর অবস্থা আসতে লাগে 72 দিন। সুতরাং ইউ হ্যাভ টু ওয়েট ফর, মানে আপনাকে ওয়েট করতে হবে 3 মাস। 3 মাস, হ্যাঁ। এই 3 মাস ওয়েট করার পরও আপনি জানেন না যে আসলে কখন ফার্টিলাইজ, মানে কনসিভ করবে। কারণ আপনি নর্মাল যদি 100টা কাপল ধরেন, যে কাপলের কারোরই কোনো সমস্যা নাই, এরকম আপনি 1 বছর তারা একসাথে থাকে, নিয়মিত তারা মেলামেশা হয়, তারপরে কিন্তু 65% কনসিভ করবে, আর 35% অ্যাট দি এন্ড অফ 1 ইয়ার 35% কনসিভ করছে না। কেন করছে না? এটা নেচার নোজ। এটা ন্যাচারাল সিলেকশন হতে পারে। যদি তারপরে 1.5 বছরের মাথায় আপনি আরও 15% যোগ হবে, কিউমুলেটিভ প্রায় 84%-এর মতো কনসিভ করবে। তা বাকিগুলি কেন কনসিভ করছে না, সব কিছু ঠিক থাকার পরও, সেটা কিন্তু এখনো আমরা জানি না। সেটা হয়তো মলিকুলার লেভেলে কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য হচ্ছে না, অথবা ন্যাচারাল সিলেকশনের জন্য হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখা যায় যে আপনি যেটা বললেন যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া, যদি কারো এরকম স্পার্মটা মুভ কম করে, সেক্ষেত্রে এটাকে কিভাবে ট্রিট করেন আপনারা? আচ্ছা, এটারও কিছু কারণ আমাকে দেখতে হবে। যে সিমেন অ্যানালাইসিস রিপোর্টটা আমরা শুধু কাউন্টেই দেখি বা মোটিলিটি, কিন্তু এটার মধ্যে অনেক কিছু কিন্তু রিফ্লেক্ট করে। এখানে আপনার WBC আছে কিনা, এখানে ক্লাম্পিং আছে কিনা, অ্যান্টিবডি আছে কিনা, এগুলির জন্য আপনার মুভমেন্টটা কমে যায়। তো আন্ডারলাইন কজটা যদি বোঝা যায়, তাহলে ওইভাবে যদি ধরেন ক্লাম্পিং থাকে তার সাথে, তাহলে কিভাবে এটাকে ট্রিট করা যায়? ক্লাম্পিং থাকলে একটা আছে যে আপনার স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা যায়, লো ডোজে কিছুদিন গ্যাপ দিয়ে কয়েকটা সাইকেল আমরা নর্মালি ওয়াইফের সাইকেলের সাথে মিলিয়ে ট্রিটমেন্টটা করি। হ্যাঁ, সে ধরেন সাইকেলে ডে 1 থেকে শুরু করে 15 দিনের একটা ট্রিটমেন্ট দিলাম, তারপরে কমিয়ে আনলাম।
আবার নেক্সট সাইকেলে আবার এরকম করলাম, এরকম 3-4টা সাইকেল করলে দেখা যায় যে আপনার অ্যান্টিবডি লেভেলটা কমে গেছে বা চলে গেছে, মানে তখন এটা ডেভেলপ করে যায়, ঠিক হয়ে যায়। এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, আমরা তো আগে জানতাম যে অ্যাজোস্পার্মিয়ার কোনো ট্রিটমেন্টই নাই, এমন একটা কথা ছিল, সেটা অনেক আগের কথা। তো এখন তো অ্যাজোস্পার্মিয়া রোগীরাও কনসিভ করছে, তো সেক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়ার ট্রিটমেন্ট সম্পর্কে এবং এটার ফিটটা সম্পর্কে একটু শুনি। আচ্ছা, এটা ডিপেন্ড করবে যে এটা আন্ডারলাইন কজটা কি, এটা কি কারণে হচ্ছে। একটা হচ্ছে যে অনেক বেশিরভাগ কেস হচ্ছে যে যে পথ দিয়ে স্পামটা আসছে, টেস্টিস থেকে আপনার স্পাম তৈরি হয়ে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স এরকম একটা নল দিয়ে আসে। এই নলে কোথাও যদি বন্ধ হয়ে যায়, আচ্ছা, বা ব্লকও হতে পারে, ব্লক হতে পারে, ওইটাই আর কি। এই ব্লকটা ইনফেকশনের জন্য হতে পারে, অথবা জন্মগতভাবে হয়তো একটা অংশ নাই বা ব্লক, সেক্ষেত্রে ইজি এটা এপিডিডাইমিস থেকে বা ওই টেস্টিস থেকে স্পাম এনে সেটা দিয়ে টেস্টি বেবি করা। আরেকটা হচ্ছে যদি নাই উৎপাদন হয়, সেক্ষেত্রে আসলে তেমন কিছু করার নাই। তবে দেখা গেছে যে যারা টেস্টিসে উৎপাদন হচ্ছে না, বাট সামান্য কিছু ফোকাসে উৎপন্ন হচ্ছে, সেখান থেকে যদি আপনার বায়োপসির মতো করা যায়, তাহলে কিছু কিছু স্পামাটিড পাওয়া যেতে পারে। এটা 15-35% ক্ষেত্রে কিছু কিছু পাওয়া যায়। সেটা দিয়ে ওই যে ইন্টারসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন বলি আমরা, একটা ওভাম একটা ওভামের মধ্যে একটা স্পাম ঢুকিয়ে দাও, সেটা করা যেতে পারে, বাট ওটার সাকসেস রেট কম নর্মাল এর চেয়ে, আইভিএফ এর চেয়ে। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা তো জানি যে এইসব ট্রিটমেন্ট খুব এক্সপেন্সিভ, যে ইনফার্টিলিটির সাথে যেটা অ্যাজোস্পার্মিয়া বলেন, টেস্ট টিউব বেবি বলেন। তো একটু শুনে নেই যে আমাদের দেশে এইসব ট্রিটমেন্ট সম্পূর্ণ হচ্ছে, নাকি এখন আমাদের বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? সম্পূর্ণ হচ্ছে, কিন্তু এই ট্রিটমেন্ট কস্টটা আরও কমিয়ে আনা সম্ভব। আমি জাস্ট কয়েকটা উদাহরণ বলি। এক নম্বর হচ্ছে যে এই ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে যে আমরা স্টিমুলেশন দিই ফিমেল পার্টনারকে। একটা ইঞ্জেকশনের দাম 7,000-8,000 টাকা করে। কেন এত টাকা হলো? 34% ট্যাক্স এখানে আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা গভর্নমেন্ট যদি 34% ট্যাক্সটা যদি করে দেয়, আমাদের প্রায় 1 লাখ টাকা বা 1,20,000 টাকার মতো ওষুধ লাগে ইঞ্জেকশন। তাহলে আপনি 1/3 বাদ দিয়ে দেন, তাহলে অনেকটা কমে গেল। 2 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন। আমি যদি ইনফার্টিলিটি ট্রিটমেন্টে প্রথম থেকেই সমস্ত কিছু করি, সে ধরেন এইচআইভি, হ্যাঁ, দেখা যায় যে আপনার 8টা এইচআইভি আমি টেস্ট করলাম, বাট আমার কাছে মনে হয় যে এটা করানোর দরকার নাই, যে পর্যন্ত আমি ইন্টারভেনশনে না যাব, অপারেশনে না যাব। আমাদের দেশে এমনিতে এইচআইভি প্রিভ্যালেন্স অনেক কম, সেক্ষেত্রে আমি এটা বাদ দিতে পারি। সিমেনের আপনার ধরেন কিছু ডব্লিউবিসি থাকলে আমরা যদি কালচারে না পাঠাই, এটা কোনো এভিডেন্স মেডিসিন সাপোর্ট করে না কালচারে পাঠানো। কিন্তু আপনি যদি কালচারে পাঠান, তাহলে পেশেন্টের খরচটা বেড়ে গেল। তো এরকম অনেক খরচ, কিন্তু অপ্রয়োজনীয় অনেক টেস্ট বাদ দেওয়া যেতে পারে। একেবারে বেসিক কিছু টেস্ট করে আপনি কিন্তু ডায়াগনোসিস করা যায়, সেক্ষেত্রে পেশেন্টের খরচটা অনেক কমে যাবে। এবং আমরা যদি ট্যাক্সটা যদি করা যায়, তাহলে গভর্নমেন্টের ইনকাম হয়তো ট্যাক্সে কিছু হচ্ছে, বাট কিছু পেশেন্ট যদি বাইরে যায়, সে যাচ্ছে, কাপল যেতে হচ্ছে বাইরে, তাকে 1 মাস থাকতে হচ্ছে, তার ওইখানে খরচ প্লাস 1 মাসের প্রোডাক্টিভিটি কিন্তু নষ্ট হচ্ছে। এখানে কিন্তু আমাদের অনেক বেশি লস যদি বাইরে কেউ যায় টাকার জন্য। এখন আমরা যদি বাইরে যাওয়াটা বন্ধ করতে হয়, তাহলে আমাদেরকে এই ট্যাক্সের দিকটা দেখতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা নীতিমালা তৈরি করতে হবে, যে এখানে আইভিএফ সেন্টারগুলি যে অনেকগুলি গড়ে উঠেছে, কিন্তু কোনো নীতিমালা নেই গভর্নমেন্টের। হ্যাঁ, এখানে আইভিএফ সেন্টারে ম্যান পাওয়ার কীরকম থাকবে, কী ধরনের ওরা চার্জ করবে, ট্রেন থাকতে হবে কিনা, সার্টিফাইড লোক থাকতে হবে কিনা, যদি ডোনেশনের ব্যাপার থাকে সেটার নীতিমালা কি হবে। হ্যাঁ, আমি জানি না এটা পাবলিক কীভাবে, কিন্তু এইটার সাথে পাবলিকের জনগণকে ইনভলভ করতে হবে, তাদের মতামত নিতে হবে যে ডোনেশনের ব্যাপারটা, হ্যাঁ, এইগুলা। তারপরে ডকুমেন্টেশনের ব্যাপারটা, আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট পাচ্ছে না ডকুমেন্টেশনটা, যে তার কয়টা ওভাম রিট্রিভ হলো, কয়টা ওভাম কালেক্ট করা হলো, কয়টা এম্বার ডেভেলপ হলো, কয়টা আপনার ট্রান্সফার করা হলো। আপনি ইভেন ইউ ডোন্ট নো যে আসলে
তারটাই ট্রান্সফার করা হয়েছে কিনা। আমি বলছি যে এটা একটা ডকুমেন্টেশন থাকা উচিত, ম্যান্ডেটরি ডকুমেন্টেশন এবং এটা থাকা একটা উচিত, যেন cleanliness কোনো থাকা উচিত ধরনের এই ব্যাপারে। কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়, কোনো ধরনের সন্দেহ উদ্বেগ না হয়, তাহলে কিন্তু পেশেন্টের শান্তির বদলে ফ্যামিলিতে অশান্তি চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, বৈশাখীকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দর্শক মণ্ডলী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান জানতে SMS বা চিঠি বা ইমেল করতে পারেন। SMS পাঠাতে BHP লিখে একটি স্পেস দিয়ে আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক হেলথ পয়েন্ট, বৈশাখী মিডিয়া লিমিটেড, ষষ্ঠতলা, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। ইমেল করতে পারেন এই ঠিকানায় healthpoint@gmail.com। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।